ওকে, আজকে একটু টেকনিক্যাল ব্যাপারে কথা বলতেছি, আর একটু টেকনিক্যাল ব্যাপারে কথা বলবো। সেটা হলো একটা বাইকে কত কিলোমিটার পর পর আসলে সার্ভিসের প্রয়োজন হয়, কোন জিনিসটার। এগুলো নিয়ে আমি আগে যে ভিডিও বানাই নাই তা না, বিভিন্ন ভিডিওতে আগে খুচরা বলছি। আজকে একটু আপনাদেরকে এক ভিডিওতে কিছুটা আগায় নিয়ে যাই যে আসলে কত কিলোতে কোন জিনিসগুলো নষ্ট হওয়ার চান্স আছে। আজকে শরীরটা বেশি ভালো যাচ্ছে না, কয়েকদিন বৃষ্টি হওয়াতে ওই যে বৃষ্টির পানি টানি লাগছে, সব মিলা আর কি কিরকম ম্যাজ অনেকেরই অনেক অসুস্থতা আসতেছে, জ্বর আসতেছে, শরীর ব্যথা হইতেছে, এই ধরনের কিছু ব্যাপার যেতেছে। এখানে তো বেশিরভাগ সময় একা থাকি, দেখার কেউ নাই, মানে অসুস্থ হয়ে গেলে একটু ঝামেলায় পড়তে হবে। এই জন্য আজকে সারাদিন একটু রেস্টেই ছিলাম। অনেক এডিটের চাপ ছিল, আর এডিট করতে করতে পিঠ ব্যথা হয়ে যায়, টেবিলে চেয়ারে বসে কাজ করতে করতে টুকটাক এক্সারসাইজ করারও আসলে সময় পাই না। এই নিয়েই আসলে দিনকাল যাইতেছে। এর মধ্যে একা আসলে মাঝে মধ্যে একটু বোর লাগে, বাট ওই যে পিচ্ছিটা আছে মামা থাকাতে কিছুটা ভরসা পাইতেছি। মামাকে এখন আমি পানি দেই হচ্ছে এটাতে, একটু বড় একটা মগ নিচ্ছি, কারণ হচ্ছে ও ছোট কিছুতে পানি দিলে ওটা উল্টায় ফেলে দেয়, ওটা নিয়ে ও খেলে। আর এটা একটু বড় হওয়াতেও এখন উল্টায় ফেলতে পারে না। এই যে মামা দেখেন আস্তে আস্তে ওর কথা শুনে হেঁটে হেঁটে কিন্তু আসতেছে আমার কাছে। আর মামার জন্য এই ঘরটা বরাদ্দ করা হয়েছে, কারণ ওর হচ্ছে ওই যে লিটার বক্স রাখার জন্য একটা জায়গা লাগে, ওর লিটার বক্সটা এখানে রেখে দিচ্ছি। আর এই খাঁচাটা নিয়ে ও খেলে। একটা সময় এই খাঁচায় করে ও আসছিল। আমি এই খাঁচাটা আপনাদেরকে একটু দেখাই। এই যে খাঁচাটা, এই খাঁচাটা, এটার ভেতরে এখন কি ও ঢুকতে পারবে? দেখেন তো ওর সাইজ আর খাঁচার সাইজ দেখেন। একটা সময় এই খাঁচার ভিতরে ও ইজি মুভ করতে পারতো, মানে এত ছোট ছিল ও যখন আমার কাছে আসে। 2-2.5 মাস হয়েছে ও আমার কাছে আসছে, ইঞ্জেকশন দেওয়ার সময় হয়ে গেছে, আর কয়েকদিন পরে ওর ইঞ্জেকশন দিব, আজকালের মধ্যে দিয়ে দিব। আর এখন একদম দিনের শেষ ভাগ, এখন একটু বেরোইতেছি, আর আপনাদের সাথে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করবো, কারণ প্রচন্ড মাথা ব্যথা আর পিঠ ব্যথা করতেছে। এর মধ্যেও আজকের দিনটা ভিডিও ছাড়া থাকবো, তাই চিন্তা করলাম একটু সন্ধ্যার আগে বের হয়ে একটু ঘুরি, আর আপনাদের সাথে একটা নর্মাল ডেইলি লাইফ ব্লগ শেয়ার করি। আজকে দুইটা জিনিস আমি বাইকে ঢালবো। এই দুটো জিনিস কি জানেন? একটা হচ্ছে অকটেন বুস্টার, একটা হচ্ছে এফআই ক্লিনার। এটা আসলে কতটুকু ক্লিন করে আমি যদিও জানি না, মানে আমার আসলে ওইভাবে আইডিয়া নাই, কারণ আমি এর আগে এগুলা ব্যবহার করি নাই। কারণ এগুলার একটা ছবি তুলে রাখি, অ্যান্ড বুকের মধ্যে ক্যামেরা লাগাইছি, এই কারণে আসলে আমি জানি যে খুব বেশি ভালো আপনারা দেখতে পাইতেছেন না, বাট কিছু করার নাই, আমি ফোন দিয়ে একটা শট নিয়ে রাখি। অ্যান্ড এগুলা হচ্ছে এগুলা হচ্ছে আজকে ঢালতে যাইতেছি। এই দুইটা জিনিস, মানে আমি একটা জিনিস জানি না যে এই দুটা কি একসাথে ঢালতে হয় কিনা, নাকি আলাদা আলাদা ঢালতে হয়, দুটার ফাংশন আলাদা কিনা, এই ব্যাপারগুলো জানি না। কিন্তু আমাদের দেশের তেলের যে অবস্থা, সেই জায়গায় আপনি যাই ঢালেন আমাদের তেল সব কিছু অ্যাবজর্ব করে নেবে, এরকমটাই আমার মনে হয়। অ্যান্ড এইখানে তো দেখা যায় একের ভিতরে আরেক প্রোটেকশন দিয়ে রাখছে। এখন এইটারে কীভাবে খুলবো ভাই রে ভাই। আচ্ছা, এই ঢাকনা তো আর মনে হয় আমার কাজে লাগবে না, তারপরেও রাখি, যদি কোনো কারণে না খুলতে পারি তখন তো লাগবে। এটা কি চাবি দিয়ে খোলা যাবে? সর্বনাশা একটা অবস্থা, চাবি দিয়ে তো খুলতে পারি না। তা আর একটু ইউজার ফ্রেন্ডলি করা উচিত ছিল না? মাল খুলতেই তো জীবন বরবাদ। ওকে, এটা ঢেলে দিলাম। কি ঢাললাম? এটা ঢাললাম হচ্ছে অকটেন বুস্টার। অকটেন বুস্টার বা এগুলার কাজ কি আমি আপনাদেরকে ধীরে সুস্থে একটু বলতেছি। এবার হচ্ছে এফআই ক্লিনার ঢালবো। দুটা ঢেলে ধরেন আমার বাইক যদি আজকে উড়ে যায়, ধরেন যে জাম্প করলো, ধরেন যে রাস্তা থেকে উপরে বাতাসে উড়া শুরু করলো, তখন ব্যাপারটা কেমন হবে? যাক, দুইটা দেখা যায় কিনা। দুইটাই ঢেলে দিছি খুব ভালো মতো। কভারগুলো রেখে ডিব্বাগুলো রেখে দিই, ডিব্বাগুলো পরে ভালো কোনো জায়গায় ফেলে দিব। চলেন আমরা আগাইতে এবার কথা বলি। আমরা সন্ধ্যার আগে বেরোইছি, হালকা পাতলা করে একটু ঘুরবো, আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফার্স্ট এর টপিক অকটেন বুস্টার অ্যান্ড এফআই ক্লিনার। আমি আমার লাইফে আজকেই প্রথম ঢাললাম। অকটেন বুস্টার এর আগে আমি ঢালছি। মোটামুটি আমাদের বাইকগুলো হচ্ছে যেই ফুয়েলটা চায় সেই ফুয়েলের গ্রেডটাকে বলে রন RON আর কি, রন 95। অ্যান্ড রন 95 ফুয়েল যদি দেন তাহলে আমাদের বাইক খুবই ভালো চলবে। বাইক বলেন, গাড়ি বলেন, যেই স্পোর্টস বাইক গাড়িগুলো আছে বা স্পোর্টস বাইকগুলো আছে, এগুলোর জন্য রন 95 একদম রিকমেন্ডেড। আর আমাদের যে দেশে যে CF মোটর বাইকগুলো আসছে, এগুলো রন 95 হলে ভালো চলবে, এরকমটা CF মোটর বলছে। আর আমাদের দেশে যেই ফুয়েলটা আমরা পাই সেটা হচ্ছে রন যদি হিসাব করেন তাহলে মেবি 87 বা এর আশপাশে, মানে 90-র নিচে অবশ্যই
আর 95 তো অনেক দূরের কথা, ওই ক্লিন টাইপের ওরকম মানসম্মত ফুয়েল আমরা পাই না। আর এছাড়া হচ্ছে আরেকটা ব্যাপার, যেটা ধরেন আমরা 87ই পাইছি রাউন্ড, অ্যান্ড ওইটা আপনার দেশে ঢোকা থেকে শুরু করে যেখানে মজুদ হয় যে ডিপো থেকে আবার গাড়িতে ক্যারি করে যখন এটাকে পাম্প পর্যন্ত আনা হয়, এই সমস্ত জায়গায় যেই সমস্ত ট্যাঙ্কগুলাতে এই ফুয়েলটা ঢুকে, ওই ট্যাঙ্কগুলা থাকে যথেষ্ট পরিমাণ ময়লা মরিচা রাস টাস জমা, অ্যান্ড ওই জিনিসগুলা তেলের সাথে চলে আসে। বৃষ্টির সময় অনেক সময় ট্যাঙ্কে পানি ঢুকে, ক্যারি করার যে গাড়িগুলো আছে ওইগুলাতে পানি ঢুকে এবং ফুয়েলের সাথে পানি মিশে যায়। এরপরে যদি কোনো অসৎ ব্যবসায়ী থাকে, সে আবার যেটা করে এই ফুয়েলটার সাথে বিভিন্ন রকম অন্যান্য যে এডিটিভ বা অন্যান্য নকল এডিটিভ যেগুলো আছে, মানে ফুয়েলের পরিমাণ বাড়ানোর জন্য যে এডিটিভগুলো ইউজ করে, সেগুলো ইউজ করে এই ফুয়েলের মান ধরেন আরও 12টা থেকে 1টা 2টা 3টা বাজায় ফেলে। অ্যান্ড এই তেলগুলা যখন আমরা ঢালি, এর আগে তো আমি তেল আপনাদেরকে দেখাইছিলাম যে তেলের মধ্যে কি থাকে। ড্রেনের পানিও এত ময়লা না যত ময়লা আমি তেলের মধ্যে পাইছি। যারা ওই ভিডিও দেখেন নাই, দেখে আইসেন। তো ওই জিনিস হচ্ছে আমরা বাইকে ঢুকাইতেছি। এখন রন 95 তো আমরা পাইতেছি না। আমার যেটা মনে হয় যে অকটেন বুস্টার যেটা, এটা হচ্ছে ওই এডিটিভ, যেই এডিটিভটা এই যে আজে বাজে ফুয়েল এইটাকে বার্ন করার জন্য দাহ্য ক্ষমতা বা বার্নিং পাওয়ার, যেটা ওই পাওয়ারটাকে কিছুটা বিল্ড আপ করে। ধরেন এরকমও হইতে পারে যে এটা একটা রন 95 ফুয়েলই আপনাকে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে। মানে আমার জাস্ট এটা একটা আইডিয়া থেকে আমি বলতেছি, কারণ আমি তো আর ভাই এই না, মানে বিজ্ঞানী না, যে আমি এই রসায়ন বিজ্ঞান নিয়ে তো আমি পড়ালেখা করি নাই যে এইটার ভিতরে কি আছে না আছে এগুলা নিয়ে আমার একদম ফুলফিল আইডিয়া থাকবে। ব্যাপারটা তো আসলে অমন না, মানে আমার জন্য ব্যাপারটা অমন না। তারপরেও আমি যতটুকু জ্ঞান আছে এই জ্ঞান থেকে আপনাদের সাথে এতটুকু শেয়ার করতে পারি যে হ্যাঁ, এটা একটা ভালো মানের এডিটিভ, যেটা হচ্ছে আপনার ওই তেলের বাজে জিনিসটাকে বার্ন করার জন্য উপযুক্ত করে তোলে। এখন এরকম একটা ব্যাপার দেখেন, আপনার জ্বর আসলে আপনি খাবেন নাপা, কিন্তু আপনার যে শুধু জ্বর আসছে ব্যাপারটা তো তা না। জ্বরের পেছনে তো অবশ্যই অন্য একটা ভাইরাস আছে, এবং ওই ভাইরাসটাকে কিল করার জন্য আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে অ্যান্টিবায়োটিক ওই ভাইরাসটার। এবং ঠিক ওই অবস্থা, আমরা অকটেন বুস্টার দিলে আমরা হ্যাঁ সাময়িক ভালো সার্ভিস পাচ্ছি, কিন্তু রেগুলার যে ভাইরাসটা আমাদের মধ্যে আসতেছে, এই ভাইরাস থেকে কিন্তু আমরা মুক্ত হইতে পারতেছি না। আমাদের তেল ওই খারাপই আসতেছে, একের পর এক ভাইরাস আমাদের বাইকের মধ্যে আমরা ঢুকাইতেছি। কতক্ষণ আমি অকটেন বুস্টার দিয়ে জ্বর কমায় রাখবো? ভাইরাস তো ভেতর থেকে আমার বাইককে খেয়ে ফেলতেছে, আমার ট্যাঙ্কে মরিচা ধরায় ফেলতেছে, আমার থ্রটল বডি জ্যাম করে ফেলতেছে, আমার এফআই আটকায় ফেলতেছে, মানে ক্লিন এফআইটা জ্যাম করে ফেলতেছে। এবং এই যে এফআই ক্লিনারটা দিলাম, এটা হচ্ছে ওই জ্যামটা ছোটানোর জন্য বলে, কিন্তু কতটুকু কাজ করে ভাই আমি জানি না। আমি একটা জিনিস যদি ব্যবহার করে ওটার সম্পর্কে ফুলফিল আইডিয়া না পাই, আমি ওই জিনিসটা কখনোই বলি না যে এটা খুবই ভালো। আমার নিজের আগে ব্যবহার করতে হবে, বুঝতে হবে, তারপরে বলতে হবে হ্যাঁ আমি এটা ঢালছি, ঢালার পরেই যে আমার বাইক খুব বেশি একদম ক্লিয়ার হয়ে দৌড় দিবে ব্যাপারটা তা না। ব্যাপারটা ওই ঠিক নাপার মতো, আপনাকে জ্বর কমাইতে সহযোগিতা করবে নাপা, কিন্তু ভাইরাস ক্লিন করার যোগ্যতা নাপা রাখে না। আমি এরকম একটা জ্যাম জটলার মধ্যে এখানে এসে আটকায় যাবো, এটা যদি জানতাম আমি এই রাস্তায় জীবনেও আসতাম না রাসেল ভাই। আর এই রাস্তাটা কোন রাস্তা জানেন? এটা হচ্ছে নতুন বাজার মোড়। নতুন বাজার মোড়ে এরকম জ্যাম পড়ে, ভাইরা অনেক কষ্ট করতেছে লাঠি হাতে নিয়ে। ওনাদের এই কষ্টের কারণে এই রোডগুলা কিছুটা হইলেও ফাঁকা থাকে। ওনাদেরকে অবশ্যই আমাদের সহযোগিতা করা উচিত, কারণ এই লোকগুলা দেখেন সারাটা দিন রোদের মধ্যে, ছায়ার মধ্যে, বৃষ্টির মধ্যে কোনো না কোনোভাবে কিন্তু আমাদেরকে একটু তাড়াতাড়ি বের করার জন্যই হয়তো কোনো একটা সাইড আটকায়, কোনো একটা সাইডে বলে যে আপনি একটু দাঁড়ান, ওই সাইডটা একটু যাক। ওর বুদ্ধি থেকে ও তো করে, তাই না? অবশ্যই আমাদের তাদেরকে সহযোগিতা করা উচিত। আচ্ছা, এই জ্যাম জটলা থেকে বের হয়ে এখানে আমার মাথার মধ্যে কোনো টপিকই খেলতেছে না। আচ্ছা চলেন আমরা আমাদের মেইন টপিকেই থাকি, যেখানে আমরা ছিলাম। একটা বাইক যখন বানায়, এটার মধ্যে এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার অ্যান্ড ইঞ্জিন অয়েল আর ফুয়েল, এই জিনিসগুলা ছাড়া না আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন আসলে পড়ার কথা না। কারণ বাইকটা ওইভাবেই বানাইছে, এবং বাইকের যে খাবারগুলো, ওই খাবারগুলোও ওইভাবেই বানাইছে যাতে দীর্ঘদিন বাইকটা আপনাকে ভালো সার্ভিস দেয়। কিন্তু প্রবলেমটা কই হয় জানেন? প্রবলেমটা হয় ওইখানে, এই যে যেমন আমি জাস্ট তেল দিয়েই বুঝাইলাম যে ছোট্ট করে একটু উল্টাপাল্টা করে ফেলছে, নকল করে ফেলছেন। এই নকল করতে যায় একজন হইছে লাভবান। এই একজনের লাভবান হইতে যায় যত বাইক গাড়ি মানে যা চলতেছে
গেছে, বড় গাড়ি বলেন, ভারী যানবাহন বলেন, সবকিছুর হয়ে গেছে প্রবলেম। সবকিছুর কি করতে হয়েছে, আবার এক্সট্রা এডিটিভ কিনতে হইতেছে এটারে আবার পরিশুদ্ধ করার জন্য। মানে অবস্থাটা চিন্তা করছেন, একজন লাভবান হওয়ার জন্য কত লোকের পয়সা থেকে লস যেতেছে। এবং মজার একটা ব্যাপার আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বলে না, ঠিক ওইরকম এই একটা লোকের এই সবার পাপ কিন্তু আবার বহন করতে হইতেছে প্রত্যেকটা মানুষের। এই যে আমি যে এক্সট্রা টাকা দিয়ে এই জিনিসগুলা কিনে আমার বাইকে ঢালবো, এইটার পাপও তার লাগতেছে। মজার না ব্যাপারটা? এবং আপনার 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 কিছু পাপই হয়তো তার উপরে চলে যেতেছে। ব্যাপারগুলা এরকমও হইতে পারে। সে তার পাপগুলা, তার পাপের দাবিদার কত দেখছেন, মানে কত লোকের কাছে তার মাপ চাইতে হবে। এই যে আজকে যদি আমি এগুলা কিনা ঢালি, আমার কাছে ওর মাপ চাইতে হবে, কারণ ও এই তেলটা নকল করছে বিধায়ী আমি 195 পাইতেছি না, বিধায়ী আমি অকটেন বুস্টার, তারপরে যে এফআই ক্লিনার, হাবি জাবি, এগুলা আমার কিনে এক্সট্রা ঢালতে হইতেছে। আর এগুলার দাম কিন্তু খুব একটা কমও না, 50 থেকে 100, 200, 300, 400 এরকম বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামে বিক্রি হইতেছে, বিভিন্ন সাইজেরটা, বিভিন্ন পরিমাণের আর কি। অনেক টাকা এক্সট্রা নষ্ট হইতেছে না? এক হলো 122 থেকে 135 টাকা তেল আপ ডাউন করে আমাদের দেশে পার লিটার, এবং তার মধ্যে যদি এরকম আবার এক্সট্রা জিনিসপত্র ঢালতে হয় তাহলে আমাদেরও খরচ বেড়ে যাইতেছে, তাই না? ওকে, আজকে একটু টেকনিক্যাল ব্যাপারে কথা বলতেছি। আর একটু টেকনিক্যাল ব্যাপারে কথা বলবো, সেটা হলো একটা বাইকে কত কিলোমিটার পর পর আসলে সার্ভিসের প্রয়োজন হয় কোন জিনিসটার। এগুলা নিয়ে আমি আগে যে ভিডিও বানাই নাই তা না, বিভিন্ন ভিডিওতে আগে খুচরা বলছি। আজকে একটু আপনাদেরকে এক ভিডিওতে কিছুটা আগায় নিয়ে যাই যে আসলে কত কিলোতে কোন জিনিসগুলা নষ্ট হওয়ার চান্স আছে। যেমন আপনার বাইকে সবচেয়ে আগে কোন জিনিসটা চেঞ্জ করা লাগে? সবচেয়ে আগে চেঞ্জ করা লাগে হচ্ছে ইঞ্জিন অয়েল। অ্যান্ড একটা নতুন ব্র্যান্ড নিউ বাইক যখন আপনি কিনবেন তখন ইঞ্জিন অয়েল প্রথমটা আপনি ফেলে দিবেন, চেষ্টা করবেন প্রথমে বাসায় এসেই পারলে ফেলে দিতে। মানে তাহলে হবে কি, আগে কি ঢালছে না ঢালছে, পরিমাণে ঠিক ছিল কিনা, মান ঠিক ছিল কিনা, ওই প্যারাটাই আপনার থাকবে না, আপনি ফেলে দিলেন। অ্যান্ড ফার্স্ট ইঞ্জিন অয়েল আপনাকে ফেলতে হবে 300 কিলোর মধ্যে। এটা ভালো, আমি বলতেছি না যে 500 কিলো চালানো যাবে না, অবশ্যই যাবে। 300 কিলোর মধ্যে প্রথমটা ফেলে দিবেন, সেটা যেটা শোরুম থেকে আসে ওইটা হোক আর আপনি ঢালেন বা তাই হোক, প্রথমে যদি সাথে সাথে ফেলে দেন তাহলে। অ্যান্ড পরের ইঞ্জিন অয়েলটা দিয়ে চালাবেন ওই ইঞ্জিন অয়েলে 500 কিলো, মানে এমন না যে টোটাল 500 কিলো, ওই ইঞ্জিন অয়েল ঢালার পরে 500 কিলো, এবং তারপরেরটা দিয়ে আপনি চাইলে 1000 কিলোতে ফেলতে পারেন। তাহলে কত কিলো হইল? 300, 500 আর 1000, মোট 1800 কিলো হয়ে গেল। অ্যান্ড 1800 কিলো চালানোর পরে আপনি যে ইঞ্জিন অয়েলটা ওই ইঞ্জিন অয়েল দিয়ে আপনি মোটামুটি 2200 কিলো চালাইতে পারবেন। এন্ড তারপর থেকে প্রতি ইঞ্জিন অয়েল দিয়ে আপনি 3000 কিলো চালাবেন মিনিমাম, যদি আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। অ্যান্ড আমি আমার বাইকে যেটা ইঞ্জিন অয়েল ব্যবহার করি, এটা তো আমি আপনাদের সবসময় বলি, আমি শেল অ্যাডভান্সের আলট্রা যেটা, সেটা ব্যবহার করি বাইকের জন্য। অ্যান্ড আমি মিনিমাম 3000 কিলো চালাই। আমার এই বাইকেও অলরেডি মনে হয় এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি প্রায় 2700 চালাইতেছি, আর নিশ্চিন্তে চালাইতেছি। 3000 হওয়ার পরে আমি ঠিক করবো যে কবে আবার ইঞ্জিন অয়েল ট্রেন দিব। এ হলো অবস্থা। তো আপনার ইঞ্জিন অয়েল অবশ্যই সিনথেটিক চালাবেন। অ্যান্ড অনেকের একটা এরকম প্রশ্ন থাকে যে মিনারেল চালাবো, সেমি মিনারেল চালাবো নাকি সিনথেটিক দিয়ে চালাবো। আমি একটা কথা আজকের ভিডিওতে আরো একবার রিপিট করি, অবশ্যই সিনথেটিক ইউজ করবেন, কারণ সিনথেটিক হচ্ছে সবচেয়ে ভালো মানের ইঞ্জিন অয়েল অ্যান্ড একটু দামি জিনিস, যেটা ভালো দাম তার একটু বেশি, ব্যাপারটা ওই রকম। অ্যান্ড সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনার বাইক সবচেয়ে বেশি ভালো থাকবে, কারণ এই ইঞ্জিন অয়েলের যে মলিকিউল, এই ইঞ্জিন অয়েলের যেই ক্ষমতা, এটা সবচেয়ে বেশি, পিচ্ছিলতা সবচেয়ে বেশি। মানে বলতে পারেন তাহলে কম দামিটা কেন বানায়? কম দামিটা বানায় যারা কম দামিটা ইউজ করতে চায় তাদের জন্য, মানে একটু খারাপ হয়। এবং আমরা ব্রেক ইন পিরিয়ড টাইমে কম দামি ইঞ্জিন অয়েল অনেক সময় ঢালি, কারণ হচ্ছে কম দামে যদি আমি ফেলে দিতে পারি জিনিসটা ভালো না। একটা সিনথেটিক 3000 চালানো যায় কমপক্ষে, সেটা যদি আমি 500তে 300তে ফেলে দিই তাহলে তো একটু গায়ে লাগবেই, গায়ে না লাগলেও মানি ব্যাগে লাগবে, তাই না? এই জন্য অনেক সময় আমরা মিনারেল বা সেমি সিনথেটিক ঢালি, যাতে অল্প কিলোতে যেহেতু ফেলে দিব এটা দিয়ে কাজ সারি। কিন্তু ভাই, যে ক্ষতি ইঞ্জিনের করে ফেলেন ওই ক্ষতি তো করেই ফেলেন, তার চেয়ে সিনথেটিক শুরু থেকে ব্যবহার করেন। অ্যান্ড বলতে পারেন যে আমি রেগুলার কেন এত দামি ইঞ্জিন অয়েল ইউজ করবো? না, রেগুলার দামি ইঞ্জিন অয়েল ইউজ করলে যে আপনার লস হচ্ছে ব্যাপারটা এমন না। কারণ একটা আপনি ধরেন একটা মিনারেল ইউজ করলেন, দাম হচ্ছে 600 টাকা বা 700 টাকা, তাহলে এটা দিয়ে আপনি চালাবেন 1000 কিলো। একটা সিনথেটিক ইউজ করবেন, সেটার দাম হচ্ছে 1400 টাকা ধরেন, তাহলে আপনি 600 টাকা দিয়ে চালাবেন কত কিলো? 1000 কিলো। তাহলে প্রতি 2000 কিলোতে আপনার লাগতেছে 1200 টাকা। সেখানে আপনি আর 200 টাকা বাড়ায় যদি আরো 1000 কিলো পেয়ে
পেয়ে যান একটা সিনথেটিক দিয়ে, তাহলে ওইটা কি বেশি ভালো না? এই হলো ব্যাপার। আসলে আমরা একবারে খরচটা বেশি হয় দেখে অনেক সময় মনে করি আয় হায় কত টাকা চলে গেল, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে আপনি যখনই সিনথেটিক ইউজ করবেন তখনই আপনার এটা সুবিধাটা আসবে যে আপনি শান্তিতে অনেক কিলো পর্যন্ত চালাইতে পারবেন। ওই প্রথমে একটু খরচটা বেশি। এই ইঞ্জিন অয়েলটা আপনার চেঞ্জ করতে হবে প্রথমে, এবং তারপরে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে 3 থেকে 5,000 কিলোর মধ্যে এয়ার ফিল্টারটা অবশ্যই চেঞ্জ করবেন। সিজন যেটাই হোক, শীত গ্রীষ্ম বর্ষা, মিনিমাম 3,000 কিলো, বেশি হলে 5,000 কিলো। এর বেশি চালায়েন না, এর বেশি চালাইলে বাইকের জন্য এটা বাইকের কষ্ট হয়। আসলে বাইকের মেইন অক্সিজেন সাপ্লাই এয়ার ফিল্টারের মাধ্যমে ঢুকে, তো বাইকের মেইন ইঞ্জিনে যায় ওই প্রেশারটা পরে দেখবেন যে ভ্যালভ ট্যাল ভাবি যাবে, এই সমস্ত জায়গায় প্রেশারটা থেকে যাবে, যে সমস্ত জায়গা দিয়ে হচ্ছে হাওয়া এবং তেলের সমন্বয় করে ঢুকায় ইঞ্জিনের ওই জিনিসগুলা। অ্যান্ড থ্রটল বডি টডি সব কিছুর উপরে একটা প্রেশার থাকে আপনি যদি বাইকে ঠিক সময় মতো এয়ার ফিল্টারটা চেঞ্জ না করেন। অ্যান্ড ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা, এটা হচ্ছে প্রত্যেকবার যদি সিনথেটিক ইউজ করেন তাহলে প্রত্যেকবার চেঞ্জ করে ফেলেন। আর যদি মিনারেল ইউজ করেন তাহলে অনেকে দ্বিতীয়বার বা তৃতীয়বার করে, কারণ মিনারেল দিয়ে চালায় কম। আর দেখা যায় সিনথেটিক দিয়ে আমরা 3,000 কিলো যখন চালাবো তখন তো আসলে অনেক দিন ইঞ্জিন অয়েলটা ভিজে থাকবে, তাই না? তো সেখানে মনে হয় ফেলে দেওয়াটাই ভালো আমি মনে করি। তাহলে এই গেল ইঞ্জিন অয়েল ফিল্টার, এই গেল এয়ার ফিল্টার অ্যান্ড ইঞ্জিন অয়েলের ব্যাপার। অ্যান্ড তারপরে আসে হচ্ছে বাইকে যেটা চেঞ্জ করতে হয় মেনটেনের মধ্যে, সেটা হলো ব্রেক প্যাড। ব্রেক প্যাড সামনেরটা আমি দেখছি 6 থেকে 8,000 কিলো যায়, যারা আরো ভালো চালায় বা ব্রেক কম ধরে ইঞ্জিন ব্রেকে চালায় তাদের 10-12,000 কিলো সামনেরটা যায়। অ্যান্ড পিছনেরটা মোটামুটি 15 থেকে 20,000 কিলো আসলে অনায়াসেই চালানো যায়। এটা ব্রেক ধরার উপরে, কেউ যদি পেছনের ব্রেক বেশি ধরে সেই ক্ষেত্রে পেছনেরটা আবার একটু বেশি ক্ষয় হবে বা পূর্বে, এই হলো ব্যাপার। মূলত ক্ষয় হয়, বার্ন হয় আর কি ব্যাপারটা। আচ্ছা, এই হলো ব্রেক প্যাডের ব্যাপার। অ্যান্ড এর মধ্যে ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে। তারপরে যে জিনিসটা চেঞ্জ করার আসে সেই জিনিসটা হচ্ছে বাইকের থ্রটল, এই যে কেবল অ্যান্ড ক্লাচের কেবল। এই থ্রটল আর ক্লাচ কেবল নষ্ট হয় 8 থেকে 10,000 কিলোতেই মোটামুটি। আবার অনেকের 12-14,000 কিলো যায়, তবে প্রতি 8,000 কিলোতে চেঞ্জ করে ফেলা উচিত। অ্যান্ড 8,000 কিলোতে বাইকের আরেকটা জিনিস চেঞ্জ করা উচিত 8 থেকে 10,000 কিলোর মধ্যে, সেটা হলো স্পার্ক প্লাগ। আমরা এই জিনিসটা খুব হেলাফেলা করি। আমরা মনে করি যে স্পার্ক প্লাগ নষ্ট না হইলে কেন চেঞ্জ করব। নষ্ট না হইলেও স্পার্ক প্লাগ চেঞ্জ করা উচিত, কারণ হচ্ছে স্পার্ক প্লাগেরও একটা ক্ষমতা আছে। দেখবেন যে হঠাৎ করে দেখবেন যে হঠাৎ করে আপনার বাইকের বার্ন ক্ষমতা কমে গেছে, পাওয়ার কম পাইতেছেন, সেটার মানে হচ্ছে স্পার্ক প্লাগ দুর্বল হয়েছে। স্পার্ক প্লাগ দুর্বল হইলে হুটহাট আপনাকে কোনো রেজাল্ট ওরা বলবে না যে হ্যাঁ আমি দুর্বল হয়েছি বা কিছু, হঠাৎই নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি চেঞ্জ করে ফেলেন 8 থেকে 10,000 কিলোতে, দেখবেন যে বাইকের পারফরমেন্স আপনি আবার ভালো পাইতেছেন। কারণ বাইকের যাবতীয় যত কাজ আছে এর মধ্যে হচ্ছে যে ফায়ারিংটা হয়, এই ফায়ারিং এর মেইন স্পার্কটাই করে স্পার্ক প্লাগ, মেইন ফায়ারের যোগানই দেয় স্পার্ক প্লাগ। তো এইটা আসলে ঠিক রাখা অবশ্যই জরুরি। তাহলে এটাও 8 থেকে 10,000 কিলোতে অবশ্যই ফেলে নতুন একটা ফেলে বা এটা খুলে মানে চেঞ্জ করে ফেলবেন আর কি, এটা হলো মেন কথা। এরপরে আর কি, এরপরে বাইকের আর চেঞ্জ করার আছে কি বলেন? আর কি কিছু আছে? আসলে আছে, অবশ্যই আছে। এরপরে যেমন আগে হ্যালোজেন আসতো, এগুলোর একটা মেয়াদ ছিল, বাট যেহেতু এখন আর হ্যালোজেন আমরা চালাই না বা আমিও অনেকদিন চালাই না, এই জন্য এই লাইটে আমরা যাচ্ছি না। এটাও মোটামুটি আমার মনে হয় কি প্রতি অন্ততপক্ষে 15 থেকে 20,000 কিলো পরে বাইকের যে বাল্ব যারা ইউজ করেন, ধরেন ইন্ডিকেটর বাল্ব, পেছনে যদি ব্রেকে বাল্ব থাকে, যারা হ্যালোজেন বাল্বগুলার বাইক চালায় তারা এগুলা 20,000 কিলোতে একবার চেঞ্জ করে ফেলাই ভালো। ভাই বাল্বের দাম খুব বেশি না, হয়তো 50 টাকা 100 টাকা করে, বাট এই ছোট ছোট বাল্বগুলো অনেক সময় লংয়ে আপনাকে বিপদে ফেলবে। কারণ আপনি ইন্ডিকেটর দিচ্ছেন, হুট করে দেখবেন যে ইন্ডিকেটর জ্বলতেছে না, পেছনের লোক তো জানবে না আপনি যে ঘুরবেন। এই হলো অবস্থা। এই জিনিসগুলো যদি আপনি এই সময় মতো চেঞ্জ করেন তাহলে ওই বাইক থেকে ওই পারফরমেন্সই আপনি পাবেন যেটা নতুন অবস্থায় ছিল। অ্যান্ড এবার আসেন ইঞ্জিনের ব্যাপারে। একটা বাইকের ইঞ্জিন কত কিলোতে আসলে আবার রিবিল্ড করা উচিত, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এক একটা ইঞ্জিন দেখা যায় 20 বছরে অনেকে নষ্ট করে ফেলে, এক একটা ইঞ্জিন দেখা যায় 40 বছরে নষ্ট করে। আমি এমনও ইঞ্জিন দেখছি 1 লাখের উপরে চালাইছে। তবে হ্যাঁ, 1 লাখ কিলো পার যদি হয়ে যায়, মানে 80,000 কিলো থেকে রিস্কে থাকে, 1 লাখ কিলো পার হয়ে গেলে আমার মনে হয় ইঞ্জিনটা একবার খুলে রিবিল্ড করে নেওয়া ভালো। কারণ কি জানেন, কারণ যদি ধরেন কোনো কিছু ভালো আছে কোনো কিছু খারাপ আছে এমন হয়, তাহলে ওই ভালো জিনিসটাও হয়তো নষ্ট হয়ে যাবে একবারে যখন আপনি খারাপ জিনিস দিয়ে চালাইতে থাকবেন। আর ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করলে আসলে অবশ্যই অনেকদিন পর্যন্ত আপনার ইঞ্জিন আপনাকে ভালো সার্ভিস দিবে। এই জিনিসগুলো আসলে বাইকের সার্ভিসে পড়ে। অ্যান্ড যারা এই জিনিসগুলো নিজে না বুঝে তাদেরই হচ্ছে সমস্যা। তারা ওই যে প্রত্যেকবার মাস্টার সার্ভিস দিয়ে এগুলো ওয়ার্কশপে নিয়ে দেখায় আইডিয়া নেয় বা বলে যে দেখো এটা কি চেঞ্জ করতে হবে বা কি। আর যদি প্রত্যেকটা জিনিস সময়ে আপনি ঠিক না করেন, মানে চেঞ্জ না করেন, তাহলে বড় সমস্যা যেটা হবে আপনার একটা থেকে না অন্য জিনিসে প্রবলেম হবে। যেমন আপনার ব্রেক প্যাড আপনি সময় মতো যদি চেঞ্জ না করেন আপনার ডিস্ক নষ্ট হবে। আর একটা ডিস্ক কতদিন যায় এ ব্যাপারে তো বললাম না। আসলে এটা
ডিপেন্ডস অন, মানে একদম ডিপেন্ডস অন আপনি কিভাবে চালাবেন। কেউ বলতে পারবে না একটা ডিস্ক কতদিন যাবে। এক একজনের ব্রেক ধরার নিয়ম এক এক রকম, এক একজন ব্রেক বেশি ধরে কম ধরে। ইঞ্জিন ব্রেকের উপরে একটা বিশাল হাত আপনার ডিস্ক এবং যে ব্রেক প্যাড আছে এগুলা ক্ষয় হওয়ার পেছনে। আর কি আছে? টায়ার। আচ্ছা, বাইকের টায়ার হচ্ছে যেগুলা সফট কম্পোনেন্ট দিয়ে তৈরি, ওগুলা 20 থেকে 25,000 চলে। যেগুলা হার্ড কম্পোনেন্ট বা মিডিয়াম লেভেলের, যেমন এই যে এই সমস্ত বাইকে যেগুলো আসে এমআরএফ এর যে টায়ারগুলো আমরা পাই, এগুলা দিয়ে মোটামুটি 30,000 কিলো সর্বনিম্ন চালানো যায়। তারপরে গিয়ে চেঞ্জ করার সময় চলে আসে এবং ভালো রাস্তায় যদি কেউ চালায় তাহলে দেখা যায় যে 40-45,000 কিলো পর্যন্ত একটা টায়ার যায়। তবে আপনি ধরে রাখতে পারেন যে 30 থেকে 35,000 কিলোতে বাইকের এক সেট টায়ার চেঞ্জ করে ফেলা ভালো। অ্যান্ড টায়ার চেঞ্জ করলে অবশ্যই দুইটা একসাথে করবেন। একটা চেঞ্জ করলে কি হবে, অন্যটায় গ্রিপ বেশি থাকবে অ্যান্ড দুই হাতের ব্যালেন্স আপনার ব্রেকে একরকম হবে না। আর আরেকটা অনেক বড় সমস্যা হবে, সেটা হইতেছে একটা চেঞ্জ করছেন, আপনার তো মনে হবে যে চেঞ্জ করছি, কিন্তু আরেকটা যে নষ্ট হইতেছে বা আরেকটা যে খারাপ অবস্থায় চলে যেতেছে, ওইখান থেকে হয়তো আপনার দৃষ্টিটা সরে যাইতে পারে এবং আপনি একটা বিপদের সম্মুখীন হইতে পারেন। এজন্য টায়ার একটা ক্ষয় বেশি একটা ক্ষয় কম হইলেও দুইটা একসাথে চেঞ্জ করা উচিত। গাড়ির ক্ষেত্রেও 4টা টায়ার একসাথে চেঞ্জ করা ভালো। তা না হইলে সামনের দুইটা অথবা পেছনের দুইটা এরকম সেট ধরে চেঞ্জ করাটা ভালো। কারণ গাড়িতে হচ্ছে যেই হুইল ড্রাইভ ওই টায়ারগুলো একটু বেশি ক্ষয় হয়, বিশেষ করে আমাদের দেশে ফ্রন্ট হুইল ড্রাইভের গাড়ি বেশি। এজন্য সামনের দুইটা টায়ার ব্রেক এবং অ্যাক্সেলারেশনে ক্ষয়টা বেশি হয়। এই ব্যাপার অনেক টেকনিক্যাল কথা কিন্তু আজকে বলে ফেললাম, কথায় কথায় বের হয়ে কথা বলবো না ভাবছিলাম, বাট অনেক 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 কথা আপনাদের সাথে আজকে বলেই ফেললাম। যাই হোক, আর কি কিছু বলার আছে? আর কি আছে ভাইকে? আর যেটা বলার আছে সেটা হলো আপনারা বাকিটা কমেন্ট করেন আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকলে। অ্যান্ড একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলি, অনেকে এরকম মনে করে যে এই লোকটা এই অল্প কদিন ধরে ভ্লগ করতেছে, এত কিছু বলে, এর আগে তো কখনো দেখি নাই শুনি নাই। আসলে আমি নট এ কমিউনিটি গাই, আমি কমিউনিটির কেউ না। আমি হচ্ছি একজন সোলো রাইডার অ্যান্ড আমি বাইক চালাই 2006-07 থেকে 2008-09-10 এই টাইমে আমি মোটামুটি সারা বাংলাদেশ ঘুরে ফেলছি, যখন হচ্ছে ইউটিউব বাংলাদেশে মাত্র শুরু হয় এবং ইউটিউবে যে ভিডিও আপলোড দিব, ভ্লগ করব, এগুলো জীবনে আমার মাথায় ছিল না। তবে হ্যাঁ, মাঝখানে 2010 থেকে 2018 এই টাইমটা আমি বাইক চালাই নাই। 2018-তে এসে আমি আবার বাইক কিনছি। এর মধ্যে বাইকিং আসলে কমিউনিটি হাবি জাবি এরকম অনেক কিছু হয়েছে, অনেক বাইকিং গ্রুপ টুপ হয়েছে, এই জন্য অনেকে আমাকে চেনেন না। বাট আমি অনেক পুরানো মাল ভাই, অনেক পুরানো মাল। অ্যান্ড আমি সবসময় চিল থাকার চেষ্টা করি, আমি সবসময় দল ছাড়া থাকার চেষ্টা করি, একা থাকার চেষ্টা করি। কারণ যত দলের সাথে ঘুরবেন তত জ্ঞানজাম, এবং যত দলের সাথে ঘুরবেন তত আপনার পাওয়ার থাকবে, এটাও সত্যি কথা। প্রত্যেকটা জিনিসের যেমন ভালো খারাপ আছে, সব কিছুরই ভালো খারাপ আছে। জল ধরে থাকলেও ভালো খারাপ আছে, দল ছাড়া থাকলেও ভালো খারাপ আছে। আমার কাছে মনে হয় একা থাকাটাই বেস্ট। এই জন্য আমি বেশিরভাগ সময় একা ট্যুর অ্যান্ড একা সব কিছু করারই ট্রাই করি। অ্যান্ড বাইক সম্পর্কে আমি এত বেশি কিছু জানার ট্রাই করি এই জন্যই, কারণ আমি যদি রাস্তায় একটা বিপদে পড়ি আমাকে রক্ষা আমারই করতে হবে। এই জন্য আমার বাইক সম্পর্কে একটু জ্ঞানটা বেশি রাখা লাগে এবং আপনাদেরও বেশি রাখা উচিত। কারণ একা চললে তো অবশ্যই আপনার জ্ঞান রাখতে হবে, দোকা চললেও জ্ঞান রাখতে হবে, কারণ আপনার বাইকটা রাস্তায় নষ্ট হলে সবার জন্য এটা একটা সমস্যা, তাই না? ফুল গ্রুপের জন্য এটা একটা সমস্যা। যাই হোক, তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে যান, আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.